45,001 টাকা। 90,000। 90,000 বোঝা গেছে। কস্ট প্লাস থাকলে আমরা কিভাবে করব? Yes, sir. হ্যাঁ, Yes, sir. কস্ট প্লাস থাকলে আমরা এই ফর্মুলা দিয়ে সেলস থেকে আমরা এখানে যাব। ঠিক আছে স্যার, যদি আবার একটু রিপিট করতেন স্যার। সেলিং প্রাইস কত? 40,000, স্যার। 30,000 টাকা। কিভাবে আসলো? ও আসলো হলো 33.3% কি করছে? অ্যাড করে তখন প্রাইস হচ্ছে কত? 40,000। 40,000 টাকা। তাহলে প্রথমে কি করতে হবে? ওখান থেকে স্যার আমার প্রফিটের অংশটা আলাদা করে নিতে হবে। অ্যাকচুয়াল কস্ট যেটা সেটা বের করব। ঠিক আছে, আমি আলাদা করব। আলাদা করে কি করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 100 হলো আমার কস্ট। বের করব। তাহলে আমার কি বেড়ে যাবে? পারচেজ ভ্যালু বেড়ে যাবে। ঠিক আছে? Yes, sir. কারো কোনো সমস্যা থাকলে বলেন। No, sir. No, sir. আসেন, বলছে নেক্সট লক্ষ্য করেন, বলছে পরের মাসের যা সেলস ভ্যালু, মনে করেন এই যে ফেব্রুয়ারিতে কত করবে? 60,000 টাকা বিক্রি করবে। শুনেন আগে মনোযোগ সহকারে, বিক্রি করা ভ্যালু কত? 60,000। 60,000 পারচেজ প্রাইস কত? 45,000। 45,000। মনোযোগ সহকারে শুনেন, হারায়েন না। ফেব্রুয়ারি আর মার্চের আমি বাজেট করতেছি। ফেব্রুয়ারির 45,000 সে কিনবে, অর্ধেক কিনবে হলো 22,500 কিনবে। কোন মাসে? জানুয়ারি মাসে। আর বাকি 22,500 কিনবে কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে কি ঠিক নাই? স্যার কি হবে স্যার? স্যার ঠিক আছে, কারণ 1 নম্বরে বলা হয়েছে যে কষ্টটা দেখেন, বলছে ইট ইজ ম্যানেজমেন্ট পলিসি টু হ্যাভ সাফিসিয়েন্ট ইনভেন্টরি হ্যান্ড at the end of each month to meet half of the next month sales demand. পরের মাসে যেই সেলস ডিমান্ড তার অর্ধেক কি করবে? সে গত মাসে কিনবে। তাহলে জানুয়ারিতে কিনে কত? জানুয়ারিতে কিনে হলো 22,500 প্লাস কত? 15,000। ঠিক আছে? Yes, sir. ফেব্রুয়ারি কিনে কত? 22,500 প্লাস মার্চের 60,000। 60,000। ঠিক আছে? এখন মার্চে কিনে কত? তাহলে 60,000 প্লাস হচ্ছে 45,000 প্লাস 45,000 1,05,000। 60,000 প্লাস 45,000। তাহলে ফেব্রুয়ারিতে পেমেন্ট করবে কত? 37,000। 82,500। জানুয়ারিতে ফেব্রুয়ারিতে পেমেন্ট করবে। আমি তো তা জানি না, আমি জিজ্ঞাসা করছি ফেব্রুয়ারিতে পেমেন্ট করবে কত। আমি কি বলছি আমি বলছি আপনারে তুমি কোথা থেকে আসলা, আপনি কি আমারে বলেন মিরপুর থেকে আসলাম? না বলে বলেন মিরপুর থেকে 8 নম্বর বাসে উঠছি, বাসে হয়ে কি 10 নম্বর হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, তালতলা, হ্যাঁ ফার্মগেট, হ্যাঁ বিজয়নগরী, এই হয়ে আমি যে কারওয়ান বাজার আসছি। বলেন নো স্যার। কি বলেন? 37,500 পে করব। এক্সাক্ট অ্যামাউন্ট বলবেন।37,500। জানুয়ারি ফেব্রুয়ারিতে পে করবেন কত? ফেব্রুয়ারিতে 82,500। 82,500 টোটাল, কারণ হচ্ছে আমাকে 22,500 আর 60,000 পে করতে হবে। স্যার পরের মাসে পে করবে তো সাপ্লায়ারকে? জানুয়ারিটা ফেব্রুয়ারি মাসে পে করবে। স্যার এখানে জানুয়ারি মাসে তো স্যার শুধু 15,000 হবে না স্যার? দেখেন লক্ষ্য করেন, আমরা কস্ট বের করছি বলছে, দেখেন আবার পড়েন। সাপ্লায়ার্স ফর মেটেরিয়াল and expenses are paid in the month after the purchase. In the month after the purchase মানে যেই মাসে কিনবো তার পরের মাসে পে করবে। পে করব। তাহলে জানুয়ারি যে কিনছি হলো 60 কত? 37,500 পে করব কবে? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে পে করব কবে? মার্চে। মার্চেরটা পে করব কবে? এপ্রিল এপ্রিলে।
এপ্রিলেরটা পে করবো কবে? মেতে। মেতে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তো তাহলে ফেব্রুয়ারি মাসে কত পে করবো? 37,500। 37,500। মার্চে পে করবো কত? 82,500 82,500। স্যার জানুয়ারিতে অনলি 15,000 না স্যার? জানুয়ারির আগে তো কোনো পারচেস নাই, তাহলে জানুয়ারিতে তো আসবে না, যেহেতু 1 মান্থ লেটার বলা হয়েছে। দেখেন জানুয়ারি মাসে আমার কত 50% অফ জানুয়ারি সেলস কত 15,000। 15,000। ফেব্রুয়ারি মাস হলো 45,000, 50% কত 22,500, টোটাল হলো 37,500। ফেব্রুয়ারি মাসে হলো ফেব্রুয়ারির 45,000 অর্ধেক 22,500, মার্চের অর্ধেক 60,000, টোটাল হলো 82,500। 82,500। জানুয়ারিটা পে করবো ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা পে করবো মার্চে। কে বুঝেন নাই আবার বলেন। স্যার আমি বুঝিনি স্যার, একটু মাথার উপর দেখছি স্যার। কোনো সমস্যা নেই দিব, কোথায় বুঝেন নাই আমার বলেন। স্যার এই যে জানুয়ারি থেকে বুঝিনি স্যার। ওকে দেখেন স্যার পয়েন্ট বি আর সি আর একটু বাংলাটা যদি বলতেন স্যার। পয়েন্ট বি আর সি, পয়েন্ট বি আর সি বলতেছে, বিতে বলতেছে ইট ইজ ম্যানেজমেন্টের একটা পলিসি। কি পলিসি? ম্যানেজমেন্ট কি করবে, ইনভেন্টরি সে কি করবে তার ওয়ার হাউসে রেখে দিবে। বলে কতটুকু ইনভেন্টরি রেখে দিবে? বাজেটের যে সেলস পরের মাসে যেটা তার অর্ধেক এই মাসে সে কি করবে, কিনে ওয়ার হাউসে রেখে দিবে। এটা বলছে বিতে, ঠিক আছে? তাহলে স্যার 30,000 টাকা আমি কিনছি, এর 15,000 টাকা আমি ইনভেন্টরিতে রেখে দিব। ন তাহলে স্যার জানুয়ারি মাসের সেল কত? 30,000, 40,000, 40,000, 40,000। কত টাকাতে মালটা কিনছে? 30,000 টাকা। 30,000 কিনছে। বলছে এই যে 30,000 সে বিক্রি করবে কোন মাসে? 30,000 বিক্রি করবে এই জানুয়ারিতেও, আবার মানে কিনছে জানুয়ারিতে। জানুয়ারিতে বিক্রি করবে কত? 30,000 টাকার প্রোডাক্ট 40,000 টাকায়। হ্যাঁ হ্যাঁ, এ বলছে যে ডিসেম্বরেই সে কিনে রাখবে 15,000, জানুয়ারিতে কিনবে বাকি 15,000। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝা গেছে? কারেন্ট মান্থে হাফ এবং ফেব্রুয়ারি আসেন, ফেব্রুয়ারিতে মার্চে বিক্রি ভ্যালু কত? 15,000। ফেব্রুয়ারিতে 60,000। ফেব্রুয়ারিতে 60,000 বিক্রি ভ্যালু কত? 60,000। 60,000। কিন্তু পারচেজ ভ্যালু কত? 45,000। 45,000। বলছে 45,000 যে আমি কিনবো, এই কিনার জানুয়ারিতে কিনবো হলো 22,500, বাকি 22,500 কিনবো ফেব্রুয়ারিতে। এখন আতিক পরেরটা আপনি বলেন, মার্চেরটা কেউ বলবেন না। স্যার মার্চেরটা তাহলে 1,60,000 টাকার সেলস আর কস্ট হচ্ছে 1,20,000, তাহলে 60,000 কিনবো এই মাসে, আর পরের এপ্রিলে যে 60,000 দিব আমি। তোর মাথায় এটা নিয়ে আয়, গত মাসে কান্দি সিলা করে দিন বেটা। ও স্যার ফেব্রুয়ারির 22,500 এইখানে আসবে, প্লাস মার্চের 60,000। স্যার বুঝি নাই স্যার। 15,000। জানুয়ারিতে আবার শুনেন, জি স্যার। আমি বলছি আমি জানুয়ারিতে বিক্রি করব 40,000 টাকা। কত? 40,000 টাকা। 40,000 টাকায় বিক্রি করবো যে মালটা, এই জি স্যার। মালটা আমার কিনতে খরচ হয় কত? 30,000 টাকা। 30,000 টাকা। আমি বলতেছি এই যে 30,000 টাকার মাল কিনবো, 1 মাস আগে কিনে রাখবো, ডিসেম্বর মাসে কিনে রাখবো 15,000 টাকার, আর বাকি অর্ধেক কিনবো জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে। আচ্ছা, জানুয়ারির সেলস এর উপর। আচ্ছা না, আপনি আগে এনে বুঝেন। জানুয়ারি যে কিনছি কত? 30,000 টাকার। 30,000 টাকা। জি স্যার। 30,000 টাকার অর্ধেক কিনবো আগের মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে অর্ধেক কিনবো। তাহলে ডিসেম্বর মাসে কতটুকু কিনলাম? 15,000 টাকা। আর বাকি 15,000 টাকা কোন মাসে কিনবো? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে। আচ্ছা। ঠিক আছে না ঠিক নাই? জি স্যার ঠিক আছে। আর ফেব্রুয়ারিটা আপনি নিজে বলেন। তাহলে ফেব্রুয়ারি স্যার অর্ধেক কিনবো আমি জানুয়ারি মাসে, অর্থাৎ 22,500 টাকা কিনবো। একদম চুপ, আগে সেল ভ্যালু। সেলস ভ্যালু 60,000, 60,000 এর কস্ট ভ্যালু হচ্ছে 45,000। তাহলে 45,000 এর অর্ধেক আমি জানুয়ারি মাসে কিনবো 22,500, আর বাকি অর্ধেক আমি কিনবো ফেব্রুয়ারি মাসে 22,500।
বুঝা গেছে? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এবার মার্চেরটা বলেন। তাহলে মার্চের সেলস ভ্যালু 1,60,000, এর কস্ট ভ্যালু 1,20,000, তার মানে অর্ধেক 60,000 কিনবো আমি ফেব্রুয়ারি মাসে, আর বাকি 60,000 কিনবো আমি মার্চ মাসে। এই ঠিক আছে। তো বুদ্ধি খুলে গেছে আপনার। জি স্যার। গুড, এখন বুঝা গেছে? জি স্যার, জি স্যার। ওকে, দীপু নাম্বার 1 জি স্যার, বুঝছি স্যার। বুঝা গেছে? জি স্যার। গুড। ওকে, দেন আমার বলছে একটা বলছে হলো এক্সপেন্সেস ইনক্লুড মান্থলি ডেপ্রিসিয়েশন কত? 2000 2000 স্যার। ডেপ্রিসিয়েশন কি আইটেম? নন ক্যাশ নন ক্যাশ Non-cash আইটেম। item। আমরা পড়ছি না? জি স্যার। আমরা এখানে কি নন ক্যাশ নিয়ে কাজ করব? নো স্যার তাহলে ফেব্রুয়ারি মাসের এক্সপেন্স কত? 2000 কত? 4000 4000। কেমনে রিমা? 45,000। কেমনে ফেব্রুয়ারি মাসের কি স্যার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 4000। ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এটা। তাহলে মার্চের এক্সপেন্স কত? স্যার 5000 মাত্র 5000 স্যার। 5000। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, স্যার কি স্যার ভুল বললো না? মার্চের এক্সপেন্স হবে 4000 টাকা না 6000 টাকা, যেটা আছে বলছে ম্যাটেরিয়ালস আর আছে এক্সপেন্স, যেটা হচ্ছে সেটা পরের মাসে দিতে হবে। তাহলে জানুয়ারিটা ফেব্রুয়ারিতে দিব। জানুয়ারিতে 4000 আছে, যেটা থেকে আমি ডেপ্রিসিয়েশন 2000 বাদ দিব। তাহলে আমি ফেব্রুয়ারিতে পে করব হচ্ছে 2000। আর মার্চ আমি না আস্তে আস্তে, হ্যাঁ আমরা শুধু এক্সাম্পল বুঝাইছি, কোন মাসেরটা কত যাবে সেটা তো বলি নাই। স্যার সবাই বললো 5000, কিন্তু 5000 তো লেবারের আইটেম। না, ও বলছে, আমি তাকে জিজ্ঞাসা করছি, ধরেন এই যে এখানে এক্সপেন্স ইনকার্ড কত? 4000, 6000, 7000। 4000, 6000, 7000। এই যে এক্সপেন্সের মধ্যে ইনক্লুড আছে কত? 2000 স্যার। তাহলে এই এক্সপেন্স যে কোনো মাসেই হোক, এখান থেকে 2000 টাকা কি করতে হবে? বাদ দিতে। ওই জন্য পড়াইছি যে 6000 কত, 5-7,000 কত, এই জন্য এটা পড়াইছি। ঠিক আছে? সরি স্যার। না সরি বলার কিছু নেই। ইউ আর গুড, ইউ আর অ্যাডভান্স, দ্যাটস বেটার ফর মি। বাট আমি জাস্ট পড়াইছি কি এই 2000 টাকা যেন বাদ যায়। কিন্তু অল দ্য এক্সপেন্সেস যেটা হলো যেই মাসে খরচ হবে, জানুয়ারিটা দিবে কোন মাসে? ফেব্রুয়ারি ওইটা বলছে আমি না, শি ইজ রাইট। ফেব্রুয়ারিটা দিবে মার্চে। লেবার খরচ যেই মাসে, মাসেরটা সেই মাসে, বেতন কখনো বাকিতে হয় না। ঠিক আছে? যেই মাসেরটা সেই মাসে দিতে হয়। ঠিক আছে? আসেন এখন সাজাই। দেখেন ওই যে ক্যাশ বাজেট প্রথম যে করছিলাম, আগে আমরা কি করি? ক্যাশ রিসিভ করি, তারপরে ক্যাশ পেমেন্ট করি। ঠিক আছে? তো আমি এখানেও কি করব, এই জন্য আগে রিসিভ করছি ফেব্রুয়ারি মাসে 55,000, মার্চ মাসে 1,35,000। ট্রেড পেয়েবল ফেব্রুয়ারিতে মেটেরিয়ালের জন্য 37,500, মার্চে 82,500। এক্সপেন্স পেয়েবল জানুয়ারি ছিল 4000 ছিল, আর মাঝখানে 2000 বাদ দিয়ে 2000। আমি জানুয়ারিতে পে করব ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি ছিল 6000 বাদ দিব 2000, 4000 পে করব মার্চে। লেবার হলো যে মাসেরটা সেই মাসে, ফেব্রুয়ারিতে 3000, মার্চে হলো 5000। আমরা একটা ইকুইপমেন্ট কিনছি ফেব্রুয়ারিতে, বলছে কত? 18,000 টাকা। আমরা মার্চ মাসে একটা ডিভিডেন্ড দিছি 20,000 টাকা। তাহলে টোটাল আমরা কি করছি? পে করছি 60,500, হয়ে আমার রিসিভ হলো 55,000। দুইটা ডিফারেন্স কত? 5,500। আমাকে বলে দিছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1,01,000 টাকা। তাহলে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কত? 4,500। মার্চে কি আমার 1,35,000 টাকা হলো আমার রিসিপ্ট, হোয়ারেজ আমার পেমেন্ট হলো 1,11,500। আমার হলো কত? সারপ্লাস হলো 23,500। ওপেনিং ক্যাশ ব্যালেন্স হলো 4,500, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হলো 19,000। কোশ্চেন কে বুঝেন নাই বলেন?
নো কোশ্চেন স্যার। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল স্যার, বলেন শহীদ। ওই পারচেজার সোল্ড এট কস্ট প্লাস এই টার্মটা বুঝি নাই স্যার আমি। এটা তো আপনারে বুঝাবে হলো সাইড স্যার। আমি আপনাকে কস্ট প্লাস মানে বুঝাইলাম, ধরেন প্রোডাক্টটা কিনছে কত দিয়ে, 30,000 টাকা। 30,000 টাকার প্রোডাক্ট 33.13% লাভে বিক্রি করছে কয় টাকায়? 40,000 টাকা স্যার। তাহলে কস্ট যদি হয় কত, 100 টাকা। শহীদ কই, কে বললো? আমরা শহীদ না? জি স্যার। কস্ট আমার 100 টাকা, তাহলে বিক্রি ভ্যালু কত? 133। 133.33 পয়সা। 33 পয়সা। শহীদ বলুক, শহীদ মিয়া জি স্যার। বলেন। 100 টাকায় লাভ হয়েছে 33 টাকা 33 পয়সা। 100 টাকায় কস্ট, 100 টাকার কস্টে বিক্রি করছে কত দিয়ে? 133 টাকা 33 পয়সা। 33 পয়সা। ঠিক আছে? জি স্যার। এখন বুঝছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, সো আমার ক্যাশ বাজেট শেষ। কোনো কোশ্চেন নাই, শেষ। স্যার ক্যাশ বাজেট হলো কিভাবে স্যার? ওটা তো স্যার এক্সপেন্স করে আমি ফলাফলটা দেখাচ্ছি। বাজেট বলতে তো বুঝায় পূর্ববর্তী আমাদের একটা ধারণা। কই, এটা তো আপনারা কি বলছে? পারচেজার সোল্ড এগুলো কি সব ধারণা? বাজেটের সেলস, বাজেটের সেল ভাইয়া, সবকিছু এস্টিমেটেড এখানে। এখানে কি এটা বাজেটেড। এই মিয়া কই গেলেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, বাজেটেড। এবার বুঝতে পারছি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার, ওই ম্যাথের কোশ্চেনটা একটু গেলে ওইখান থেকে একটু প্রশ্ন প্লিজ, এখানে না আর পিছনে? স্যার আরো কোশ্চেন আছে। জি বলেন। স্যার মূল প্রশ্নটাতে যান। মূল প্রশ্নটাতে যাই। স্যার এইখানে যে ই নাম্বার যে রিকোয়ারমেন্টটা বলছে 75% ক্যাশ, যদি কখনো আপনার বাকিটা না উল্লেখ করে তাহলে আমি বুঝবো বাকিটা বাদ বাকি পার্সেন্টটা বাকিটা বিক্রি করছে। বাট সেটা 1 মান্থ ক্রেডিট কি 2 মান্থ ক্রেডিট, তখন কোনটা ধরবো? বুঝিনি, আবার একটু বলেন হাসিব কাইন্ডলি। জি স্যার, এখানে দেওয়া আছে 75% অফ সেলস ফর ক্যাশ, 25% আছে ক্রেডিট। এখন যদি কখনো উল্লেখ করে যে 75% ক্যাশ বাদ বাকি কতটা আপনার ক্রেডিট, ওটা উল্লেখ করি না, তখন আমরা বুঝবো যে 25% ক্রেডিট। কিন্তু ওইটা আপনার 1 মান্থ ক্রেডিট কি 2 মান্থ ক্রেডিট কি করে বুঝবো? তখন কোনটা ধরবো আমরা? ও বলে দিবে আপনাকে কোশ্চেনে, সবসময় উল্লেখ করবে, কোনো উল্লেখ সবসময় উল্লেখ করে দিবে, নাহলে আপনি কিভাবে বুঝবেন? এটা তো এগ্রিমেন্ট ওর সাথে। বাকিতে যখন কেউ দেয় এর সাথে কি থাকে? একটা এগ্রিমেন্ট থাকে। এগ্রি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, সো ক্যাশ বাজেট সেট। আমরা যেটা করব এখন পরের পার্ট, ক্যাশ অপারেটিং সাইকেল। ঠিক আছে? ক্যাশ অপারেটিং সাইকেল হলো ইস লাইক এ সাইকেলের চাকা, দেখছেন না? সাইকেল চাকা, মোটরসাইকেলের চাকা, এগুলো কি দেখছেন না আমরা? যেই জায়গায় থাকে আবার ঘুরে সেখানে আসে। এই জন্য এর নাম হইছে কি? সাইকেল, চাকা, চাকা। ওকে, আমরা এখন পড়বো হলো ক্যাশ অপারেটিং সাইকেল। মানে ক্যাশটা আপনার কি করলো দেখেন, ক্যাশটা এখান থেকে খরচ হয়ে বিভিন্ন পারপাজে খরচ হইলো, আবার এই কি ফেরত আসবে আপনার কাছে? ক্যাশ ফেরত আসবে। এই জন্য এর নাম কি দিছে? ক্যাশ অপারেটিং সাইকেল। এই যে ক্যাশ আসবে, এইটা কোন বেশিরভাগ সময় কি ক্যাশ বেশি হয়ে আসবে, আবার কোন সময় কি হইতে পারে, লস বিজনেস করলে কম হয়ে আসতে পারে। বাট ক্যাশ যাবে এবং ক্যাশ আসবে, এই জন্য এর নাম হইছে দা ক্যাশ অপারেটিং সাইকেল। ঠিক আছে? অপারেটিং মানে হলো
কত সময়ের মধ্যে এই ক্যাশটা আমার কি হবে, ঘুরবে। আবার ঘুরবে। এই জন্য এর নাম হলো অপারেটিং। ঠিক আছে। লেন্থ অফ টাইম, সময়টা কত, লেন্থ অফ টাইম। ঠিক আছে, মানে টাইমটা উল্লেখ করবে। কনসেপ্ট বুঝছেন কিনা আমাকে আগে এটা বলেন। জি স্যার বুঝতে পারছি। কেউ জিজ্ঞাসা করলে যদি কেউ আপনারা জিজ্ঞাসা করে পারবেন তো? জি স্যার। Yes, sir, inshallah. স্যার পেব্যাক পিরিয়ডটা কি স্যার কস্ট অপারেটিং সাইকেলের মধ্যে পড়ে কি? না, পেব্যাক পিরিয়ডে তো হলো আপনাকে পে করছেন, ব্যাক করবে, ও তো অপারেট করে না। Yes, ma'am. আর এখানে কি করবে, ইনভেস্টমেন্টের ক্যাশটা ক্ষেত্রে দিবেন। হ্যাঁ, ওটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি কোথাও আমি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি পে করছেন, ও যা মন চায় তাই করুক, এই আপনার জানা দরকার নাই। অপারেশন ক্যাশ অপারেটিং সাইকেল হলো ক্যাশটা কি হবে, কতবার ঘুরবে, অপারেট হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। দেখেন কিভাবে অপারেট হবে। আপনি দেখেন, এই যে মনে করেন এইখানে আপনার ছবি দেখা যায়, জি স্যার। Yes, sir. এইখানে দেখেন আপনার কি ছিল, Cash. ক্যাশ। আপনি কি করলে ক্যাশ দিয়ে আপনি কি বসে থাকবেন? আপনাকে কি করতে হবে, Purchase. মেটেরিয়াল পারচেজ করতে হবে, নাইলে আপনি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন Not at all. না। মেটেরিয়াল যদি পারচেজ করেন, কার কাছ থেকে পারচেজ করবেন? Supplier. সাপ্লায়ার কাছ থেকে। তাহলে সাপ্লায়ারকে আপনাকে কি করতে হবে, Payment করতে হবে, ক্যাশ sir. পে করতে হবে। ক্যাশ পে করতে হবে। ঠিক কি ঠিক না? জি স্যার। জি স্যার, ঠিক। ক্যাশ যে আপনি পে করলেন, পে করে ওই সাপ্লায়ার কাছ থেকে কি পাইলেন, Material. মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা আপনি কি করবেন, ওয়ার্ক ইন প্রসেস। আপনার মেশিন যেটা আছে কিনছেন আগে থেকেই, এই মেশিনে আপনি র মেটেরিয়ালসটা দিবেন। দিলে আপনার কি আসবে, ওয়ার্ক ইন প্রসেস আসবে। ঠিক আছে, জি স্যার। ওয়ার্কিং প্রসেস যখন আসছে, যে কোনো জিনিস ওয়ার্কিং প্রসেসের কি হয়, কাজ টাজ করে এটা হলো একটা ফাইনাল প্রোডাক্ট হয়। একে আমরা নাম দেই কি, ফিনিশ গুডস। ফিনিশ গুড যখন হয়, আমরা দোকানের শোরুমে কি করি, সেল করি। ডিসপ্লে করি। মানুষজন আসে, আমার গুডসটা কি করে যায়, দেখে যায়। কিনে নিয়ে যায়, পারচেজ করে। পারচেজ করলে আমি যদি বাকিতে পারচেজ করি, আমার কি দেয়, রিসিভেবল ক্রিয়েট হয়। রিসিভেবল ক্রিয়েট হলে একটা ক্রেডিট পিরিয়ড পরে আমাকে সে কি দিয়ে দেয়, ক্যাশ পেমেন্ট করে। ক্যাশ দিয়ে দেয়। আমি যেই ক্যাশ দিয়ে মেটেরিয়াল কিনছিলাম, আবার আমার কাছে ক্যাশ কি হলো, ফেরত আসলো। রিটার্ন আসলো। ফেরত আসলো, আসছে। আচ্ছা স্যার। এই জন্য এর নাম কি হয়েছে, ক্যাশ সাইকেল। ক্যাশ অপারেটিং সাইকেল। স্যার ফেরত আসার সময় তো বেড়ে যায় ক্যাশ। অবশ্যই। আপনি কি, Not- কেউ কি লাভ ছাড়া ব্যবসা করতে বসছে? না। না তাহলে তো স্যার ওই যে সাইকেল অনুযায়ী একই জায়গায় তো ফেরত আসে না, ওটা তো বাড়ে। আমি কি বলছি যে পেব্যাক পিরিয়ড এটা ওই একই জায়গায় থাকবে? জি স্যার। নো স্যার, স্যার তো বলছিল যে বাড়তেও পারে কমতেও পারে স্যার। ক্যাশে কনভার্ট হবে। হ্যাঁ, বাড়তেও পারে, কমতেও পারে স্যার। কমতেও পারে। পেব্যাক পিরিয়ডে বলছি কি হবে না, বাড়বেও না কমবেও না। এই আমি তো সম্পূর্ণ টাকা কতদিনে ফেরত আসবে? পেব্যাক ফেরত পিরিয়ড পড়াইছি মানে তো আমি চ্যাপ্টার 11 পড়াই ফেলছি। তাহলে আপনারা এতক্ষণ বললেন না কেন? তাহলে তো আমার এই লেকচার আজকেরটা হলেই তো আমার শেষ। কালকে থেকে তো আমি রিভিশন ক্লাসে চলে যেতে পারবো পরে মানডেতে। পেব্যাক তো আপনার চ্যাপ্টার 10। চ্যাপ্টার 11। পেব্যাক Appraisal cost. 11 আইআরআর পড়াইছি, এনপিভি পড়াইছি, পড়াইছি না? স্যার আমাদের ফার্স্ট ডে ক্লাসটা ছিল 10 নাম্বার চ্যাপ্টার নিয়ে, দেন আমাদের 9 নাম্বার চ্যাপ্টার নিয়ে ক্লাস হলো, আর আজকেরটা 3 নম্বর ক্লাস চলতেছে। জি স্যার, এটা 3 নম্বর জি ক্লাস। স্যার। জি ও, স্যার। তাহলে মনে হয় আমি যে প্রফেশনালে পড়াইছি, তারা না আপনাদের না। আচ্ছা, এফএম পড়াইছি মনে হয়। আচ্ছা, মিলে ফেলছি, ঠিক, সমস্যা নেই, আমি পড়াই দিব। ওকে, সো দিস ইজ আমার কি, ক্যাশ অপারেটিং সাইকেল। সাইকেল। সাইকেল কম হইলে বেশি ভালো না বেশি হইলে বেশি ভালো? বেশি হলো। বেশি হলে কম হইলে বেশি।
কম হলে ভালো। স্যার কম হলে অল্প সময়ের মধ্যে টাকা রিটার্ন আসতেছে, কম হলে ভালো স্যার। হ্যাঁ, তা বেশি যত হলে দ্রুত বলেন কেন? টাকা রিটার্ন আসবে তত ভালো দ্রুত স্যার। আসবে যত তত ভালো, সাইকেল কম হবে তত ভালো, পজিটিভ তত ভালো। কেন? আমার টাকা বেশি লাভ হয়ে যত সময় মানুষকে অনেক বেশি সময় নিয়ে চায় টাকা ফেরত না, অল্প সময় না স্যার। profit চায়। ক্যাশ অপারেটিং সাইকেলের কয়েকটা সূত্র আছে, যেই সূত্রগুলো আপনাকে এই মুখস্থ করতে হবে, টোটাল 5টা। ওকে, সবগুলা পজিটিভ, একটা মাত্র নেগেটিভ। নেগেটিভ। সাপ্লায়ার কাছ থেকে মাল কিনছি, এই জন্য সাপ্লায়ারকে কি করতে হবে? দেরিতে পে করতে হবে। পে করতে হবে। এই একটা মাত্র পেয়েবল হলো নেগেটিভ, আর বাকি সব পজিটিভ। পজিটিভ। এই সূত্রগুলো আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেনও আসে। র মেটেরিয়ালস হোল্ডিং পিরিয়ড সমান সমান এভারেজ ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ডিভাইডেড বাই অ্যানুয়াল ইউজেস। বলেন ইউজেস কেন? আমি র মেটেরিয়াল কিনলাম হইলো মনে করেন 1000 কেজি, কিন্তু আমি ইউজ করছি 700 কেজি, কনজাম্পশন হচ্ছে যেটা, তাহলে এখানে আমার ইউজের যতটুকু হয়েছে ওইটুকু র মেটেরিয়ালস আসবে, বাকি 300 কোথায় থাকবে? ইনভেন্টরিতে স্যার, ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরিতে থেকে যাবে। থাকবে স্যার। বুঝা গেছে? জি স্যার। স্টকে থেকে যাবে, ওইটা তো আমার এখন দরকার নাই। কিন্তু আমি যখন পে করব সাপ্লায়ারকে, তখন আমি কি সাপ্লায়ারকে বলতে পারবো যে আমি ইউজ করছি 700 কেজি, তোমার পেমেন্ট দিব 700 কেজি 500 কেজি Pay? ফুল পেমেন্ট না হবে না। সাপ্লায়ারকে কত কেজি টোটালি পেমেন্ট পে করতে করতে হবে? হবে স্যার। পুরোটাই যতটুকু পারচেজ পুরোটা পেমেন্ট করতে হবে। এই জন্য দেখেন এটাকে কি বলছি? অ্যানুয়াল পারচেজ। পারচেজ। যতটুকু পারচেজ করব পুরা টাইপে, তুমি ইউজ করা না করো। আপনি মনে করেন কোন জামা কিনলেন, আপনি ইউজ করলেন না, বাসায় রেখে দিলেন, 1 বছর পরে বের করলে নষ্ট হয়ে গেছে, আর পেমেন্ট করতে হবে কি করতে হবে না? অবশ্যই করতে হবে। অবশ্যই করতে হবে। পুরোটাই পেমেন্ট করতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। Average collection period, average inventory of work in progress divided by annual cost of sales into 365. Average inventory holding period, average inventory of finished goods divided by annual cost of sales into 365. Average receivable collection period হবে average receivable divided by sales revenue Annual sales into revenue. 365. সবগুলাকে ডেইজ হয়, এগুলো আমরা কনভার্ট করি ডেইজে। 365 ডেইজ যোগ বিয়োগ করলে যেটা আসে সেটাকে বলা হয় লেন্থ অফ লাইফ সাইকেল নাম্বার অফ ডেইজ। স্যার ঠিক আছে? স্যার এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ডটা যদি একটু বলতেন। এভারেজ কি পিরিয়ড? স্যার এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড 4 নাম্বারটা। 4 নম্বরটা এভারেজ ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। হোল্ডিং পিরিয়ডের মধ্যে আমরা এখানে ইনভেন্টরিতে রেডি হয়ে গেল, রেডি হয়ে আমার কি থাকলো? ফিনিশ গুডস। ফিনিশ গুডে থাকলো। এই ফিনিশ গুড যখন থাকলো আমার সমস্ত কস্ট হয়ে গেছে না? জি জি স্যার। স্যার। এখন তো আমার কোনো কস্ট আর হওয়া বাকি নাই। এই জন্য অ্যানুয়াল কস্ট অফ সেলস, টোটাল কস্ট অফ সেলস কে একে দ্বারা ভাগ করব, ইনটু করব 365 ডেজ। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার লেন্থ অফ সাইকেল কি সবগুলো যোগ বিয়োগ করে যেটা হবে সেটা? হ্যাঁ, তাহলে আমি বুঝবো আমার সাইকেলের চাকা ছোট না বড়? তাহলে আপনি বুঝবেন সাইকেলের চাকা ছোট না বড়। জি স্যার। স্যার এখানে কি কোনো এভারেজ আছে নাকি, যে এত থাকলে ভালো এভারেজ বা আদর্শ মান আছে কিনা? আদর্শ মান তো অবশ্যই আছে। আপনাকে যদি বলে দেয় আমি এটা অঙ্ক করাবো, ডন্ডরি, হ্যাঁ একটু থাকে নাকি বুঝাই দেই। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল তখন বলবো। জি জুনাইদ বলেন। স্যার, এভারেজটা স্যার কিভাবে বের করা উচিত স্যার? কোনটা? আগে এভারেজ যেটা বের করা হয়েছে স্যার। এভারেজ বের করা হয়েছে, আপনাকে যদি মনে করেন 2টা ইয়ার থাকে, তাহলে এই ইয়ার ওই ইয়ার ডিভাইডেড বাই 2 করতে হবে। 2টা মান্থ থাকলে এই মান্থ ওই মান্থ ডিভাইড বাই 2। 3টা মান্থ থাকলে এই মান্থ ওই মান্থ ওই মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিভাইড বাই 3। That's how we can get
এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি। ঠিক আছে জুনায়েদ? জি স্যার, বুঝতে পারছি। কম্পারেটিভ যে মানগুলো থাকবে এগুলো দিয়ে জাস্ট হ্যাঁ হ্যাঁ, যে মানগুলো থাকবে সেটা একটা এভারেজ। আমরা এখন একটা প্র্যাকটিক্যালি কোশ্চেন করব, খুব মনোযোগ সহকারে। কনসেপ্ট বুঝলে সব ঠিক আছে, সহজ। বলবো? Yes, sir. YJET Limited has the following estimated figures for the coming year. Estimated figure for the coming year দেয়া আছে। বলছি সেলস দেয়া আছে হলো 3.6 মিলিয়ন, এভারেজ রিসিভেবল দেয়া আছে 3,06,000, গ্রোস মার্জিন দেয়া আছে কত? 25% 5% of sales. 25% on Sales. সেলস। তাহলে আপনার যদি সেলস হয় 3.6 এর 75% তাহলে কি? কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস। এভারেজ ইনভেন্টরি দেয়া আছে হলো কই? Finished goods. এভারেজ ইনভেন্টরির মধ্যে দেয়া আছে হলো Finished goods working. ফিনিশ গুডস দেয়া আছে হলো 2 লাখ, ওয়ার্কিং প্রসেস 3,50,000, র মেটেরিয়াল 1.5 লাখ, এভারেজ পেয়েবল হলো 1,30,000। ইনভেন্টরি লেভেলস আর কনস্ট্যান্ট। constant. Raw materials represent 60% of total Production cost. Production cost 100 টাকা হইলে 60 টাকা কি raw material cost, বাকি 40 টাকা হলো আদার্স কস্ট। আদার কস্ট, লেবার কস্ট, অপারেট কস্ট, মেশিন কস্ট, হ্যাঁ, ইউটিলিটি কস্ট। ঠিক আছে? Yes, sir. আসি বলছে কমপ্লিট দ্য টেবিল টু ক্যালকুলেট দ্য কোম্পানিজ ক্যাশ অপারেটিং সাইকেল। আমরা প্রথমে বের করতে হবে কস্ট অফ সেলস, ওই যে 5টা আইটেম পরে। কস্ট অফ সেলস কি 3.6 মিলিয়ন ইন্টু 75%, সো 27 লাখ টাকা হলো আমার Cost. র মেটেরিয়ালস ইন ইনভেন্টরি। ও বলে দিয়েছে এভারেজ ইনভেন্টরির মধ্যে র মেটেরিয়ালস ইন ইনভেন্টরি কত? র মেটেরিয়ালস 1.5 লাখ ডিভাইডেড বাই কত? কস্ট অফ সেলস হলো 2700। আমি র মেটেরিয়ালস এর কি যতটুকু র মেটেরিয়াল ততটুকুই তো আমি কি করব? চার্জ করব। ও বলে দিয়েছে র মেটেরিয়ালস কত পার্সেন্ট? 60% ইনটু 365 ডেজ, 34 ডেট হলো আমার র মেটেরিয়ালে। ক্রেডিট টেকেন ফ্রম সাপ্লায়ার্স 1,30,000, সাপ্লায়ার ক্রেডিট হলো যতটুকু র মেটেরিয়াল ততটুকু ক্রেডিট সে, সো আবার 2.7 মিলিয়ন ইনটু 60% ইনটু 365 ডেজ মাইনাস 29 ডেজ, একটাই নেগেটিভ। ওয়ার্কিং প্রসেস ইন ইনভেন্টরি 3,50,000 ডিভাইড বাই 2.7 মিলিয়ন ইনটু 365। ফিনিশ গুডস এন্ড ইনভেন্টরি হলো 2 লাখ ডিভাইড বাই 2.7 মিলিয়ন ইনটু 365। ক্রেডিট গিভেন টু কাস্টমার হলো 3,06,000 ডিভাইড বাই রেভিনিউ 3.6 মিলিয়ন ইনটু 365, 31 ডেজ। সবগুলা যোগ বিয়োগ করলে আমার হলো নাম্বার অফ ডেজ বিটুইন রিসিপ্ট এন্ড পেমেন্ট হলো 110 ডেজ। খুব সুন্দর করে, এত সহজ না, খুব সুন্দর করে 3 বার দেখেন, খুব ভালো করে দেখেন।
স্ট্যান্ডার্ড হলো 1.4:1। সো আমার খারাপ না ভালো? খারাপ। খারাপ স্যার। বিকজ আমার ইনভেন্টরি বেশি বেশি আছে, ইন্ডাস্ট্রির চেয়ে আমি বেশি স্টক করি। কি এগুলো সব কোশ্চেন, এগুলো সব কোশ্চেন করাবো, এগুলো সব কোশ্চেন। ওকে, সো চ্যাপ্টার 7 শেষ, এগুলো সব করাবো। হ্যাঁ, কিন্তু তার আগে যেটা হলো, আগে সিলেবাস শেষ করতে হবে, তাই না আমাদের? জি স্যার। রাইট, জি স্যার। আগে আমরা সিলেবাস শেষ করব। এখন আমরা ওকে, আমরা ওইখানের পরে এখান থেকে শুরু করব, আমাদের রেশিও অ্যানালাইসিস দিয়ে আমরা বের করব চ্যাপ্টার 8 এর ব্যালেন্সিং। ঠিক আছে, রেডি? রেডি স্যার। ঘুমায় গেছেন কেন সব? না স্যার ঘুমাই নাই। রেডি। এটা শেষ হইতে হবে আজকে, এটা শেষ না হলে আমরা নেক্সট ক্লাস 11 শেষ করতে পারবো না, একটু থাকলেও পারবো না। Division S is a retail operation. Its year-end working capital comprises inventory valued at cost, trade receivable আছে হলো 90,000, cash and trade payables. Its financial performance ratio include the following: gross profit margin কত? 25%. 25% gross margin মানে কস্ট কত? 75%. 75%. Current ratio হলো 2.3:1, মানে 1 টাকার এগেইনস্টে 1 টাকার লায়াবিলিটি এগেইনস্টে অ্যাসেট কত? 2 টাকা 30 পয়সা। 2 টাকা 30 পয়সা অ্যাসেট। রিসিভেবল কালেকশন পিরিয়ড হলো 30 ডেজ, Payable পিরিয়ড হলো 40 ডেজ, মানে আমরা পে করি কত দিনে? 40 দিন। কিন্তু আমরা রিসিভেবল কালেকশন করি কত দিনে? 30 দিন। রেট অফ ইনভেন্টরি টার্নওভার কত? 18 times, 18 বার। মানে কি? মানে বছরে 18 বার ইনভেন্টরি পারচেজ। হ্যাঁ, বছরে 18 বার ইনভেন্টরি পারচেজ করি। এক্স্যাক্টলি, ভেরি গুড, থ্যাংক ইউ। The opening inventory, receivables, payables, balances are same as the closing balance. Opening inventory যা ছিল তাই, closing inventory ও তাই। ক্যালকুলেট করো ডিভিশন ইয়ার এন্ড। ক্যাশ ব্যালেন্স। ডিভিশন ইয়ার এন্ডে আমার কত ক্যাশ ব্যালেন্স আছে সেটা তুমি ক্যালকুলেট করে আমাকে দেখাও। তো আমরা যদি ক্যালকুলেট করতে চাই অ্যানুয়াল ক্যাশ ব্যালেন্স, আমাদের প্রথমেই সেলস রেভিনিউ বের করতে হবে। রেভিনিউ কালেকশন পিরিয়ড একটু আগে আপনি করে আসছেন, এটা কি অ্যাভারেজ রিসিভেবল ডিভাইড বাই সেলস ভ্যালু। রেভিনিউ ইনটু 365। এভারেজ রিসিভেবল আমার দেয়া আছে কত? 90,000। 90,000। জি স্যার। 90,000। হ্যাঁ, আমার এখানে আর গুণন তো বুঝেন, আর গুণন মানে আর আর গুণন। আর গুণন মানে আর আর গুণন। আর আর এভারেজ রিসিভেবল ডিভাইড বাই সেলস রেভিনিউ ইনটু 365। এখান থেকে আমরা যদি সেলস রেভিনিউ কে ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে এভারেজ রিসিভেবল এগেইনস্ট, আর নিচে আসবে হলো
রেভিনিউ কালেকশন পিরিয়ড ইনটু 365 আর গুণন বুঝেন? জি স্যার। প্র্যাকটিক্যাল দেখাইতে হবে নাকি পারবেন? স্যার পারবো। ওকে, তাহলে আমার সেলস রেভিনিউ আসলো কত? 10,95,000। রেভিনিউ 10,95,000 হলে ও বলে দিছে গ্রোস প্রফিট মার্জিন কত? 25%। সো আমার কস্ট কত? 75%। 8,21,250 হলো আমার কস্ট কস্ট অফ সেল। সেলস। কোশ্চেন থাকলে কিন্তু এখনই করেন। হবে বুঝি নাই, বলেন। স্যার এটা স্টেপ বাই স্টেপ করতে হবে এই ম্যাথ? স্টেপ বাই স্টেপ। ক্যালকুলেট দ্য নাইলে আপনি যদি সবসময় রেভিনিউ আমি দেখাই দিব, হ্যাঁ আগে বুঝাই, প্র্যাকটিক্যালিও করাবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আরো করাবো। দেন বলছে ক্যালকুলেট দ্য ইনভেন্টরি ব্যালেন্স। ইনভেন্টরি সূত্র হলো আমার রেট অফ ইনভেন্টরি টার্নওভার সময় আমরা জানি কস্ট অফ সেলস ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি আর গুণন করে ওই পাশে নিয়ে গেলে কস্ট অফ সেলস বেরিয়েছে 8,21,250। ইনভেন্টরি টার্নওভার হয়েছে কত? 18। এভারেজ ইনভেন্টরি হলো 45,625 টাকা। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আতিক, ইয়েস জি স্যার স্যার। বলতে হবে না, না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে। একবার না, আমি 5 বার বুঝাবো। বিকজ স্যার। এক্সাম হলে যাবে কে? আমিও যাব। দুইজনেই যাব, কিন্তু আমি যে বলবো আতিক ডাইনে বামে তাকানো যাবে না। কিন্তু লিখতে হবে কার? আমার আতিক ভাইয়ের। আতিক। আপনি কি শহীদ দুধ আতিক একাই লিখবে নাকি? স্যার আমারও লিখতে হবে স্যার। স্যার আপনি থাকলে হেল্প করবেন স্যার। হ্যাঁ, আপনি যদি হলে থাকেন হেল্প করবেন। আমি হলে থাকলে হেল্প করব? জি স্যার। আমি হলে থেকে হেল্প করলে মানুষজন কি বলবে? হ্যালো স্যার। এভারেজ পেয়েবল হলো কত? এবার পেয়েবল পেমেন্ট পিরিয়ড সমান সমান আমরা জানি এভারেজ পেয়েবল ডিভাইড বাই পারচেজ ইনটু 365। আমরা যদি এভারেজ পেয়েবল কে এই পাশে নিয়ে আসি তাহলে আমার পেয়েবল পিরিয়ড ডেজ হলো 40 দিন আমার পেয়েবল পে করি। পারচেজ হলো 8,21,250 কস্ট ডিভাইডেড বাই 365, সো আমার হলো 90,000 টাকা। দেন হলো কারেন্ট রেশিও যদি আমরা দেয়া আছে, কারেন্ট রেশিও সমান সমান জানি আমরা কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস আমার 2.3 ইনটু হলো আমার কত? 90,000। দেন 2,70,000 হলো আমার লায়াবিলিটিস। ঠিক আছে, আমার কারেন্ট অ্যাসেট। ওকে, ওকে স্যার। তো টোটাল যেটা হলো কারেন্ট অ্যাসেট হলো আমার 2,07,000, ইনভেন্টরি আমার হলো 45,000, রিসিভেবল হলো আমার 90,000, টোটাল ব্যালেন্স হলো 1,35,000। 2,07,000 থেকে 1,35,000 বাদ দিলে ক্যাশ ব্যালেন্স হলো 71,375। চেক করেন, কোথায় না বুঝলে আমাকে বলেন। স্যার আমরা এই যে এখানে টাইমস কেন দিলাম স্যার? এভারেজ ইনভেন্টরিতে স্যার, স্যার এভারেজ ইনভেন্টরি বের করতে স্যার টাইম দিয়ে কেন স্যার? এটা এভারেজ ইনভেন্টরি স্যার। জি স্যার। রেট অফ ইনভেন্টরি টার্নওভারের সূত্র কি? কস্ট অফ সেলস ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। তো আমি কি করব? এভারেজ ইনভেন্টরি আমি এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম, তাহলে কস্ট অফ সেলস থেকে এই পাশেরটা রেট অফ টার্নওভার কি আসবে? নিচে চলে আসবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে আমার কি এটার দিয়ে যোগ বিয়োগ করলে 45,800 এত? আমি তো বলছি আর গুণন বুঝেন? জি স্যার বুঝি স্যার। আর গুণন বুঝলে তো সমস্যা নাই, না বুঝলে
ঠিক আছে, তারপর আমি একবার দেখাই দিব। দেখেন জি স্যার। হ্যাঁ, এই দেখেন আমার রেট অফ ইনভেন্টরি ইকুয়াল টু হলো আমার কত, এইটা। এর নিচে কি আছে, সবসময় 1 আছে। এটা হলো ল, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। আর এই যে কস্ট অফ সেলস, উপরে হলো কস্ট অফ সেলস আর নিচে হলো কি এভারেজ ইনভেন্টরি। আমার এটাকে উপরে উঠাই দিই, তাহলে সহজ হবে। কন্ট্রোল, আর এটা হলো 1। ওকে, এখন দেখেন, আরে কই গেল, এখন দেখেন আমি যদি কি করতে পারি, এটা আর গুণ করা যাবে, এইটার সাথে এইটা কস্ট অফ সেলস এর সাথে 1 আর আরও এর সাথে এভারেজ ইনভেন্টরি। আমার কি এভারেজ ইনভেন্টরিটা যদি আমার এইখানে চলে যায়, তাহলে কস্ট অফ সেলস এর সাথে রেট অফ ইনভেন্টরি এভারেজ ইনভেন্টরি যদি আমার এখানে চলে যায়, আরও চলে আসবে কোথায়, নিচে ওর জায়গায় চলে আসবে। দুইজনকে আমি দুইজনের জায়গা অদল বদল করলাম, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এখন কস্ট অফ সেলস এ আমার কত বলা আছে, কস্ট অফ সেলস এ আমার এভারেজ ইনভেন্টরি সমান সমান, তাহলে এক নিচে 1 থাকা না থাকার মধ্যে কোনো ডিফারেন্স নাই, থাকা না থাকা 1 সমান। তাহলে কি হবে, আমার কস্ট অফ সেলস এ দেওয়া আছে হলো 8,21,250 আর আমার রেট অফ ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে 18। এটারে যদি আপনি ভাগ করেন চলে আসে 45,600। ঠিক আছে, হ্যালো ভাইয়া, কথা বলতে হবে তো? ঠিক আছে স্যার। নেক্সট আমরা যেটা পড়বো সেটার নাম হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর এই চ্যাপ্টার থেকে অলমোস্ট 7টা থেকে 8টা কোশ্চেন মাস্ট। কয়টা? 7টা থেকে 8টা, 10টাও থাকে। 7টা থেকে 8টা, ইম্পর্টেন্ট, প্রচুর স্কোপ। রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি, আমি যেই ধরেন আমি কোথাও 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে আমার প্রফিট হলো 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা হলো কি রিটার্ন। কত ইনভেস্টমেন্ট করে? 10,000 টাকা স্যার। 10,000 টাকা ইনভেস্ট করে 1 লক্ষ। 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ইনভেস্ট করে রিটার্ন কত? 10,000 টাকা। 10,000 টাকা। রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো 10,000 ডিভাইড বাই 1 লাখ, তাহলে কত হইলো? 10%। 10% আমার, তাহলে এই ইনভেস্টমেন্টে আরওআই কত? 10% স্যার। 10%। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে, দেন আসেন, আমি একটা প্রজেক্ট আছে, 2টা প্রজেক্ট নিয়েছি, একটা প্রজেক্ট এ, একটা প্রজেক্ট বি। এতে আমি ইনভেস্ট করছি 4 লাখ, বি তে ইনভেস্ট করছি 1,20,000। এতে প্রফিট হলো 60%, বি তে প্রফিট হলো, এতে প্রফিট 60,000, বি তে প্রফিট 30,000। তাহলে এতে আরওআই কত? 15% স্যার। কিভাবে? 60,000 ভাগ 4 লাখ গুণ 100। 200। আর বি তে স্যার 30,000 into 100। 5%। কিভাবে? 30,000 divided by 1,20,000 into 100। ভেরি গুড, বুঝা গেছে? জি স্যার। স্যার
এখন আসেন মজার গল্পটা শুনেন। এখন এইটা এটা সামনে একটা অঙ্ক আছে নাকি, এখান দিয়ে বলবো, দাঁড়ান আগে এইখানে, এই যে এখানে আছে। নেক্সট আমরা যে কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টের নাম হলো গোল কনগ্রুয়েন্স। কি এটা নাম? গোল গোল কনগ্রুয়েন্স। বলে গোল কনগ্রুয়েন্সটা কি? গোল কনগ্রুয়েন্স হলো আমার আপনার সকলের গোল কি এক এক গোল, সবার গোল কি একটাই গোল। এই গোলের নাম হলো কি গোল কনগ্রুয়েন্স। ঠিক আছে? কোম্পানি বাজেট করছে এই বছর আপনার প্রফিট করবে 10 কোটি টাকা, এইচআরও লাগবে, অ্যাডমিন লাগবে, সেলস টিম লাগবে, অ্যাকাউন্টস লাগবে, মার্কেটিং লাগবে, এরকম সবাইকে লাগবে। সবাই মিলে কত টাকা করবে? 10 কোটি 10 কোটি টাকা প্রফিট করবে। সবার গোল কনগ্রুয়েন্স 10 কি? কোটি টাকা 10 কোটি টাকা। বুঝা গেছে? জি স্যার। আমার আপনার সবার গোল কখন একটা, সেটাকে বলা হয় গোল কনগ্রুয়েন্স। গোল কনগ্রুয়েন্স। আসেন টার্গেট আরওআই কত? 20%। মানে কি সে 1 লাখ টাকা যদি ইনভেস্ট করে প্রফিট চাই কত? 20%। 20,000 টাকা। হ্যাঁ, ডিভিশনাল প্রফিট কত এখানে দেয়া আছে? 3 লাখ। ক্যাপিটাল এমপ্লয়েড কত? 1 মিলিয়ন। তাহলে এইখানে আমার হলো আরওআই কত? স্যার প্রফিট 1 মিলিয়ন দিয়ে ভাগ করতে হবে গুণ 100। 10 লাখ দিয়ে ভাগ করলে 1 মিলিয়ন দিয়ে ভাগ করলে বেড়ে যাচ্ছে। আমার আরওআই কত? স্যার 3 লাখ ভাগ 10 লাখ গুণ 100 30%। 30%। ভেরি গুড। তাহলে এই ইনভেস্টমেন্টের আমার টার্গেট ছিল 20%, আমি করছি কত? 30%। আমি টার্গেটের থেকে বেশি করছি, দ্যাট ইজ গুড। তখন আপনাকে আপনার ম্যানেজমেন্ট বলবে কি? রিমা খুব ভালো, ভেরি গুড। আপনার সাথে সাথে বলবে এই নাও একটা চিঠি, অনেক টাকা তোমার বোনাস, সাথে তোমার একটা প্রমোশন। এখন বলেন would the divisional manager accept a project require capital হলো আরেকটা, এই প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্ট নিতে বলতেছে যে ইনভেস্টমেন্ট কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আর এটা প্রফিট জেনারেট কত করবে? 25,000। 25,000। তাহলে আমার এটা আরওআই কত? 25%। 29.5%। হ্যাঁ, এখন কোশ্চেন খুব মনোযোগ সহকারে শুনেন। আপনি আগে আপনার আরওআই কত ছিল? 30%। এখনকার নতুন এই প্রজেক্টের আরওআই কত? 29.5%। কি? 29.5%। না, কেমনে 29.5%? 25%। দুইটারে এক করে ফেলছেন অলরেডি। স্যার 25 হবে। ওকে, 25%। এইটাতে 25, দুইটাকে যদি এক করেন তাহলে হয় কত? 9.5। তো আগে আপনার আরওআই কত ছিল? 30%। এখনকার আরওআই কত? 29.5%। আপনি ভালো করছেন না খারাপ করছেন? স্যার কমেছে 5%। 0.5 কমেছে। এখন আপনি ভালো করছেন না খারাপ করছেন? খারাপ করেছি। কেন খারাপ করলেন? আপনার তো বলছে টার্গেট আরওআই 20% হলেই চলবে, আপনি তো করছেন 29.5, খারাপ কেন হইলো? স্যার আমি প্রথমে অ্যাটেইন করেছিলাম তো 30%। রাইট। অন্যরা সবাই বুঝছেন? স্যার আপনি 20% উপরে করছেন, তাতে কোনো যায় আসে না। আগে ম্যানেজ বুঝার টাইম নেই, ম্যানেজমেন্ট বুঝবে। আপনার শহীদ, গত বছর কত করছিলা তুমি?
স্যার 29.5% করছিলাম। আর এই বছর কত করছো? 30% করছিলাম। শহীদ এই বছর কত করছো? ভালো না খারাপ? কম্পারেটিভলি খারাপ স্যার। শহীদ তোমার কি হইলো? স্যার টার্গেট তো 20% ছিল, আমি তো 29.5 করছি। ধরে মিয়া, গতবার 30 করছো, এবার কত করছো? এই বছর শহীদের সমস্ত প্রমোশন এবং ইনক্রিমেন্ট বন্ধ, ক্যান্সেল। ঠিক কি ঠিক না? এখন তাহলে এই যে ম্যানেজার 1 লাখ টাকা ইনভেস্ট করে 25,000 টাকা যে তার প্রফিট হবে, এই প্রজেক্টটাকে সে নিবে না? নিবে না? নিবেন না স্যার। নিবে না তো স্যার, নিবে না। কেন নিবে না? কারণ এটা লোয়ার করছে। আরওআই এর পরিমাণটা হ্যাঁ, ওর পারফরমেন্স করে দেয়। কোম্পানির হয়তো বেনিফিট হবে, বাট ওর পারফরমেন্স, ওর কেপিআই ডাউন হবে। ওর কেপিআই মিট করার জন্য হইলেও ও বলবে কি, এই প্রজেক্ট নিব না, যাবে না, নেওয়া যাবে না, নিলেই লস। কিসের বেসিসে? রিটার্ন অন ইনভেস্টমেন্টের রিটার্ন অন ইনভেস্টমেন্টের বেসিসে। ভেরি গুড, আরওআই এর বেসিসে। কিন্তু আমরা এখন দেখবো রেসিজুয়াল ইনকাম আর আই বেসিসে কি হয়। আর আই মানে রেসিডুয়াল ইনকাম। যখন আমার প্রজেক্টটা ছিল না, তখন কি ছিল? ডিভিশনাল প্রফিট কত ছিল? 3 লক্ষ টাকা। টার্গেট ছিল কত? 20% ইন্টু 1 মিলিয়ন, 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে এক্সেস ছিল কত? 1 লাখ। 1 লাখ। উইথ দিস প্রজেক্ট, উইথ প্রজেক্টে কি হয়? আগে ছিল কত ডিভিশনাল, নতুন হলো কত? 3,25,000। আর 20% 1.1 মিলিয়নের কত? 2,20,000। তাহলে আলটিমেটলি প্রফিট কত? 1,05,000। প্রফিট বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 5,000। 5,000 প্রফিট বাড়ছে। তাহলে আর এর বেসিসে কি নিবে কি নিবে না? তাহলে নিবে। নিবে। আর এর বেসিসে হইলে সেই প্রজেক্টটা নিবে, কারণ আলটিমেটলি কোম্পানির প্রফিট বাড়বে। ঠিক আছে? কোশ্চেন? নো কোশ্চেন স্যার। তাহলে আপনাকে যদি কোশ্চেন দিয়ে বলে এইটা এবং ওইটা, তুমি আরও এর বেসিসে যদি বলে করতে, আপনি বলবেন আমি নিব না। আর রেসিডুয়াল ইনকামের বেসিসে পড়লে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? জি স্যার। কোশ্চেন নাই? নেক্সট হলো আমরা পড়বো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আরআই কম্পেয়ার উইথ দ্য আরওআই। অ্যাডভান্টেজ আছে, রেসিডুয়াল ইনকাম উইল ইনক্রিজ when investment earned above cost of capital undertaken and investment earnings below the cost of capital are eliminated. Residual income are more flexible than হলো আমার হলো and risk different characteristics আমরা বের করতে পারি। এইটা আমাকে ফেসিলিটেট করে না কম্পারিজন, একটা ইনভেস্টমেন্ট থেকে আরেকটা ইনভেস্টমেন্ট কম্পারিজন করতে ফেসিলিটেট করে না, একটা সমস্যা আছে। নেক্সট যে টপিকটা আমরা পড়বো নাম হলো দ্য ব্যালেন্স স্কোর কার্ড। কি স্কোর কার্ড? ব্যালেন্স স্কোর কার্ড। ব্যালেন্স হইতে হবে। কি হইতে হবে? স্কোর কার্ড। মনে করেন আপনি হলো সার্টিফিকেট লেভেলে এক্সাম কয়টা? 7টা। আপনি মনে করেন 6টাই পাস করলেন, এমআই তে ফেল করলেন, আপনি পাস? নো স্যার। 6টাই এ পায়ে পাস করলেন। কি পায়ে পাস করলেন? এ বুঝেন? আপনার বি পাইলে পাস, এ মানে আপনি আউটস্ট্যান্ডিং নিয়ে পাস করছেন। কয়টাতে? 6টাতে আপনি আউটস্ট্যান্ডিং, খুব ভালো। 100-র মধ্যে আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষা দিয়ে 99 করে পাইছেন। কিন্তু এমআই তে পাইছেন হলো বি, সি। তাহলে কি হবে? আপনি প্রফেশনাল লেভেলে যাইতে পারছেন?
কিন্তু অ্যাপ থেকে যদি এমন হইতো যে সবগুলাতে আমি বি, তাহলে আমার কি হইতো? ব্যালেন্সড হইতো, আমি প্রফেশনাল লেভেলে চলে যাইতাম। এই যে স্কোর কার্ডটা আমার ব্যালেন্স করতে হবে, এর নাম হলো ব্যালেন্স স্কোর কার্ড। বুঝা গেছে? ইয়েস স্যার। স্কোর কার্ড ব্যালেন্সের জন্য 4টা ফ্যাক্টর আছে। কয়টা ফ্যাক্টর? 4টা। প্রথমটা হলো ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ, তারপরে হলো কাস্টমার, তারপরে হলো ইনোভেশন এন্ড লার্নিং, তারপরে হলো ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। তাহলে এই যে 4টা আছে, 4টা 3 বার করে পড়েন। ফ্যাক্টর কয়টা? 4টা। প্রথমের নাম কি? কাস্টমার, ফাইনান্সিয়াল কাস্টমার পার্সপেক্টিভ, ইনোভেশন এন্ড লার্নিং, ফাইনান্সিয়াল, কাস্টমার, লার্নিং এন্ড ইনোভেশন, ইন্টারনাল পার্সপেক্টিভ। 3 বার করে পড়েন। ইয়েস স্যার, হয়েছে। একটু সময় দিয়ে অন্যান্য জনকে একটু সময় দেই। স্যার হইল? ওকে, তাহলে আমাকে বলেন শহীদুল। জি স্যার। 4টা পার্সপেক্টিভের নাম বলেন দমনা নিয়ে। বলেন, পড়তে বলছি না? স্যার ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ, কাস্টমার পার্সপেক্টিভ, ইনোভেশন এন্ড লার্নিং পার্সপেক্টিভ, ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। ভেরি গুড, থ্যাংক ইউ। আসেন, প্রথমত যে আমার ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ সেটা আমরা কি সেটা দেখব। ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ আমরা যেটা দেখব, পসিবল কিছু ফাইনান্সিয়াল মেজারমেন্ট। অবশ্যই আমাকে কি হইতে হবে, আমি রেভিনিউকে ফোকাস না করে আমরা ফোকাস করব ক্যাশ ফ্লো। আমরা দেখব গ্রোথ আছে কিনা, আমরা দেখব কস্ট রিডাকশন হচ্ছে কিনা, অ্যাসেট ইউটিলাইজেশন আছে কিনা, এবং রিস্ক এবং অর্ডার বুক প্রপারলি মেইনটেইন করছে কিনা কোনো কোম্পানি। ঠিক আছে? কোনোটা না বুঝলে আমাকে বলেন, আমি ওইটা পার্টিকুলার সার্ভাইভাল, ক্যাশ ফ্লো, গ্রোথ, হ্যাঁ কোনটা না বুঝলে আমাকে বলেন যে সেটা বুঝি না, আমি ওইটা বুঝাবো। বলেন রিস্কটা কোনটা? রিস্ক, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ রিস্ক। ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে রিস্ক,
আমি মনে করেন আমার আপনাদের একটু আগে পড়াইছি না শর্ট টার্ম অথবা লং টার্ম ইনভেস্টমেন্ট। জি স্যার। আমি মনে করেন আপনি জানেন কিনা, আপনি মনে করেন 10 কোটি টাকা শর্ট টার্মে অ্যাভেলেবল আছে, ওকে? আপনি যদি মনে করেন কোন একটা ব্যাংকে রাখেন, আপনাকে দিবে 9% এফডিআর, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউশন আছে সেখানে রাখলে আপনাকে দিবে 12-13% এফডিআর। কিন্তু ওই জায়গায় টাকা রাখলে একটা রিস্ক আছে, হলো কি সময় মতো টাকা রিটার্ন পাওয়ার। আপনি যদি 9% জায়গায় 12 বা 14% নেন, কি সাথে সাথে কিছু রিস্ক তো থাকবে, অটোমেটিক হবে, কি হবে না? হবে। আপনি মনে করেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে আমাদের বিভিন্ন লিজিং কোম্পানি, আপনি খালি একবার এফডিআর করে দেখেন, তারপরে ভাঙাইতে চান, আপনারা বলবে স্যার অটোমেটিক রিনিউ করে দেই, এই সেই আজকে কালকে ঘুরাইতে ঘুরাইতে আপনার জীবন জ্বালাপালা করে দেবো স্যার, জ্বালাপালা করে দিবে। কিন্তু যদি পান ইন্টারেস্টও কি পাবেন, টাকা আপনারা দিবে হয়তো 2 দিন আগে আর পরে, হ্যাঁ ঠিক আছে? ইন্টারেস্টও কি দিবে, অন্যজন দিচ্ছে তো 9%, আরে দিচ্ছে 15%। ঠিক আছে রিস্ক? জি স্যার ঠিক আছে। হ্যাঁ বলেন। আর স্যার অ্যাসেট ইউটিলাইজেশনটা যদি একটু বলতেন। অ্যাসেট ইউটিলাইজেশন হলো, আপনি মনে করেন আপনার একটা কলম ফ্যাক্টরি আছে, যেই কলম ফ্যাক্টরি প্রতিদিন আপনি কলম তৈরি করতে পারেন, 1 লাখ কলম তৈরি করতে পারেন, ঠিক আছে? আপনি যদি 1 লাখ কলম তৈরি না করেন, তাও যে পরিমাণ ইউটিলিটি এবং কস্ট আছে সেটা হয়। আপনি যদি 70 করেন আর 50,000 করেন, একই কষ্ট হয়। তো আপনার যদি 50% করেন, তাহলে অ্যাসেট ইউটিলাইজ করলেন কতটুকু? 50%। কিন্তু আলটিমেটলি কস্ট কতটুকু হইবে? ওই সমানই। ঠিক আছে? আমি মনে করেন আমি মেজবা, আমাকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিল, যে পরিমাণ কাজ থাকা দরকার 8 ঘন্টায় আমার যে পরিমাণ বেতন দেয়, কিন্তু দেখা যায় দিনের একটা বড় সময় 2 ঘন্টা কাজ করলেই হয়ে যায়, বাকি 6 ঘন্টা আমার কোনো কাজ নাই। তাহলে আমার ইউটিলাইজেশন ঠিক মতো করতেছে না। ক্লিয়ার? ঠিক আছে? ওকে, তারপরে বলেন। আছে কিছু নাই? নেক্সট হলো কাস্টমার পার্সপেক্টিভ। কাস্টমার পার্সপেক্টিভ হলো টাইম, কোয়ালিটি, প্রাইস, স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, বলেন আমি কোনটা বোঝাবো? পড়ে নাই, বলেন কোনটা বোঝাবো? আরে ভাই তাড়াতাড়ি করেন না, এটা বলেন, কি একজন একটা একটা বলেন। লাগবে না। ক্লিয়ার স্যার। ওকে, দেখেন যে কোনো জিনিস আমি মনে করেন কাস্টমারের টাইমে কি হয়, প্রোডাক্ট ডেলিভারি লিড টাইম। আপনি মনে করেন কোন একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকেও একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন, আসার কথা 2 দিনে বলছে আসবে, গত 7 দিন হয়ে গেল এখনো আসে না, তাহলে কি আমি ওই প্ল্যাটফর্ম থেকে আর অর্ডার দিব? দিস ইজ লিড টাইম। কোয়ালিটি, প্রোডাক্ট তো নিলাম, নিয়ে দেখি মনে করেন ওই যে দেখছেন না অনলাইনে কিনছি, একটা টিভিতে কি অ্যাড দেয়, ওই যে আমাদের অঞ্জন না কি যেন চৌধুরী আছে না, কি যেন একটা আছে না, একটা কি চঞ্চল চৌধুরী, একটা অ্যাড বানায় টিনের, আব্বা আপনি পাঞ্জাবি কিনছেন 1000 টাকা দিয়ে, একই পাঞ্জাবি আমি কিনছি 300 টাকা দিয়ে। আব্বা এত বোকা, খালি আব্বারে মানুষজন বোকা বানায়, ঠকায়।
আর আমি যে মনে করেন পাঞ্জাবিটা 200 টাকাতে কিনছি, এরকম একটা গসা দিছি, আর কিছে রং উঠে গেছে। তো দিস ইজ ইস্যু কি? কোয়ালিটি। আমি কি আর ওই দোকান থেকে কিনবো? নেভার এভার। আব্বা বোকা না আমি বোকা? আপনি স্যার। আমার বোকা বানাই দিতেন আপনি, পাইনি আপনারে আমি। ঠিক আছে, আমাদের দুনিয়াতে টেকা খুব কঠিন। হ্যাঁ ওই কথাটা বলে, হ্যাঁ একটু চালাক না হলে দুনিয়ায় টিকা খুব কঠিন। দেন হলো প্রাইস, খুব ভালো, আপনি গেলেন, আপনাকে খুব কম টাকায়, হ্যাঁ 500 টাকার জায়গায় আপনাকে প্রাইস রেখে দিল 1000 টাকা। কয়দিন পরে আপনি জানলেন এটার দাম তো কত? 500 টাকা। 500 টাকা। ওই দোকানে কি আর যাবেন? স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, আপনি কোনো প্রোডাক্ট নিছেন, নিয়ে আপনি খুব খুশি, প্রোডাক্ট এত ভালো, আবার গেছি, তাহলে আপনি কি করবেন? আবার কিনতে যাব। নিজে তো কিনবেন, সাথে সবাইরে কি করবেন? এর জন্য ইনফ্লুয়েন্স করব, দল বেঁধে কিনবেন। দিস ইজ রিপিটেড পারচেজ, কারণ আপনার স্যাটিসফ্যাকশন অনেক হাই স্যার। ইনোভেশন এন্ড লার্নিং পার্সপেক্টিভ পসিবলের মধ্যে ইনক্লুড হলো এমপ্লয়িজ, দ্য রেট অফ স্টাফ টার্নওভার। আপনি দেখবেন যেই কোম্পানিতে একবার ঢুকলে সে আর কি করে না, বের হয় না, তার মানে কোম্পানিটা ভালো না খারাপ? ভালো। লার্নিং, নাম্বার অফ ডে স্পেন্স অর স্টাফ ট্রেনিং, সেই কোম্পানি কি লার্নিং দেয়, বিভিন্ন ট্রেনিং দেয়, সেই কোম্পানি ভালো না খারাপ? ডেফিনেটলি ভালো স্যার, স্কিলস ডেভেলপমেন্ট হয়। প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, পার্সেন্টেজ অফ রেভিনিউ জেনারেট বাই নিউ প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, যে প্রোডাক্ট গুলো আছে কতটুকু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে কি নতুন রেভিনিউ দেয় এবং পার্সেন্টেজ অফ কম সার্ভিস দিতে হয়। দ্যাট মিনস আপনার প্রোডাক্টটা ভালো। আপনি একটা প্রোডাক্ট কিনলেন, 1 মাস পরেই রাখলেন, ভাই মেশিন তো এটা চলে না, তাহলে সার্ভিস কস্ট কি অনেক বেশি হবে। দ্যাট মিনস ইনোভেশন ইজ নট গুড। ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ, আমাকে ঠিক করতে হবে সব ইন্টারনালি। কোয়ালিটি কন্ট্রোল কত ভালো, নাম্বার অফ প্রোডাক্ট রিজেক্ট যত কম তত আপনার কোয়ালিটি ভালো। এভারেজ সেট আপ টাইম, আমরা সবসময় জানি এই একটা মনে করেন ঘড়ি, এইটা তৈরি করলো, আবার আরেকটা প্রোডাক্ট একটা মেশিনে তৈরি করা যায়, কত কম সময়ে সেট আপটা দেওয়া যায় আরেকটার জন্য, এটা বলে সেট আপ টাইম। স্পিড অফ রিডিউসিং ম্যানেজমেন্ট ইনফরমেশন, ম্যানেজমেন্টের ইনফরমেশন কত অল্প সময় রিডিউস করা যায়, দ্যাট ইজ এ ইন্টারনাল বিজনেস পার্সপেক্টিভ। আপনার সবগুলাতে কি কোনোটা ভালো হবে কোনোটা খারাপ হবে? তা হবে না, তাহলে আপনি শেষ। দেখছেন একটু বলছে 6টাই পাস, 1টাই ফেল, আলটিমেটলি আপনি ফেল। ঠিক আছে, এরকম ছিল। আমার মনে আছে যে আমার একটা ভাতিজা ছিল, তারা হলো বাংলা পড়তে ভালো লাগে না, তো হইলো সায়েন্সে পড়তো, সবগুলাতে গোল্ডেন, একটাতে হলো বাংলাতে হলো কি পাস করতে পারে নাই, তাহলে আলটিমেটলি সে কি হয়েছে? এই পাস, এটার লাভ নাই। ঠিক আছে, ওকে, নেক্সট আসেন। নেক্সট হলো বাজেটারি কন্ট্রোল। আমরা প্রথম যেটা পড়বো ফিক্সড বাজেট। ফিক্সড বাজেট হলো এমন একটা বাজেট যেটা কি সিঙ্গেল এন্টিটির জন্য ইউজ করা হয়। সিঙ্গেল এন্টিটির জন্যই আমরা তো পড়ছি, যেটা হলো ফিক্সড। মাস্টার বাজেটের মতো বলা যায়, মাস্টার বাজেটের মতো বলা যায়, এটা ফিক্সড, এটার কোনো চেঞ্জ হয় না, এটাকে বলা হয় ফিক্সড মাস্টার বাজেট। বাট চেঞ্জ হয় 3 মাস পর, মনে করেন আপনি চেঞ্জ করলেন, আবার ফার্দার মনে করেন 1 বছর, 3 মাস পরে এসে, যেমন আমরা মনে করেন প্রত্যেক বছর আমাদের কি হয়, গভর্নমেন্টে একটা বাজেট হয় না?
আপনার কি বাজেট বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট নো ফিক্সড বাজেট, ঘাটতি Sorry, বাজেট fixed বলি, ফিক্সড বাজেট। কিন্তু আপনি তো জানেন না এই বাজেট প্রতি বছরই কি হয়, আবার মডিফিকেশন হয় স্যার, চেঞ্জ হয়। ওই চেঞ্জটা কিন্তু আমরা জানি না, এটা আননোন জানি না, প্রকাশ হয় না। আপনি শুনেন নাই, বিভিন্ন পত্র পত্রিকায় পড়বেন, এই যে মেট্রো, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন হইছে না, জি স্যার এইটা বাজেট চেঞ্জ হইছে 5 বার। বাজেট ছিল মনে করেন কত 13,000 কোটি টাকা মনে হয়, এইটা এখন ফাইনাল গেছে মনে হয় 85,000 কোটি টাকা। কোথায় 13 কোথায় 85? হ্যাঁ, পদ্মা সেতু আমরা তো কি same। জানতাম, আমরা জানতাম 13, এই যে 85 গল্প কিন্তু আমরা জানি না। এটা ভিতরে ভিতরে বাজেট চেঞ্জ হয়েছে। সো ফিক্সড বাজেট অলসো ক্যান বি চেঞ্জ, বাট টার্ম ইজ কি ফিক্সড, একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয়, ঠিক আছে? বাট ফিক্সড আসলেই কিন্তু ফিক্সড না। ফিক্সড না। দেন যে বাজেটটার নাম আমরা পড়বো শিখবো সেটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট। কি বাজেট? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বাজেট। আমি আগে মাঝে মাঝে মনে করেন ফ্যামিলির সাথে ওই যে ইন্ডিয়ান কি একটা নাচের সিরিয়াল দেখতাম, বুঝছেন? তাইলে এমন পিচ্ছি পাচ্ছি মিলে এমন নাচ দেয় মনে হয় শরীরে কোনো হাড্ডি গুড্ডি কিছু, আপনারা দেখছেন না? কিছু কিছু আছে এরকম কি আর কোনো হাড্ডি গুড্ডি নাই, মানে বডি ইজ টু ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। দেখেন না এরকম কাউকে? ইয়েস স্যার। সো এই বাজেটের ক্ষেত্রেও কি আছে, আমি খুব ফ্লেক্সিবিলিটি আছে স্যার। ফ্লেক্সিবিলিটি আছে। বলে কেমন ফ্লেক্সিবল? বলে বাজেট করার সময় আমি ধরে নিলাম আমি 10,000 ইউনিট সেল করব। কয় ইউনিট? 10,000 এটা হলো আমার স্ট্যান্ডার্ড। কিন্তু আমি যদি খারাপ করি, সেল করি, তাহলে 8,000 ইউনিট সেল করব। কিন্তু যদি খুব ভালো সেল করি তাহলে 12,000 ইউনিট সেল করব। তাহলে আমি প্রথম থেকে কি হয়ে গেছি? সিচুয়েশন অনুযায়ী স্যার ফ্লেক্সিবল। হ্যাঁ, ফ্লেক্সিবল। এই যে আমার এই বাজেটের নাম হলো ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট। ওকে, রেডি? এখন Yes, sir. আমরা পড়বো একটা ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক। আমার ক্লাস কয়টায় শেষ? 10:30। ও, গুড টাইম। তাহলে তো আমার ক্লাস কি 7:30 না 7:30? 7টা থেকে 10:30। 7টাই ছিল। তাহলে 3.5 ঘন্টা কিভাবে ক্লাস হয়? আধা ঘন্টা ব্রেক। ও, বুঝতে পেরেছি। আসেন আমরা এখন কি করব, একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করা শিখবো। এটাই মনে হয় লাস্ট, তারপরে আমার ছুটি। ইয়েস, মজা। বলছে প্রিপেয়ার এ বাজেট ফর দ্য ভেরিয়েবল ডিরেক্ট লেবার কস্ট and overhead expenses of a production department flexed at the activity level 80%, 90% and 100%. ও ফ্লেক্স করে দিছে কিন্তু, ঠিক আছে? using the information listed below. Variable direct labor hourly expected cost কত? 7.5। লেবার প্রতি ঘন্টার খরচ হলো 60 টাকা 50 পয়সা। যখন 100% অ্যাক্টিভিটি করবে তখন সে বিক্রি করবে কত? 60,000 ডাইরেক্ট লেবার আওয়ার দরকার। 100% অ্যাক্টিভিটি করলে কত? 60,000 লেবার। তাহলে 90% করলে কত আওয়ার? 54,000। 80% করলে কত আওয়ার? 48,000। ঠিক আছে? কোন ভাই ও বন্ধু আছে বুঝেন নাই, পরে কিন্তু বলবেন না। শহীদুল, জি স্যার। আপনি কি ঘুমায় গেছেন? না স্যার। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ইনডাইরেক্ট লেবার ভেরিয়েবল কস্টের মধ্যে আছে ইনডাইরেক্ট লেবার কত? 75 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার। কনজিউমেবল সাপ্লাইস হলো 0.375
37.50 হলো আমার পার ডিরেক্ট লেবার আওয়ার। ক্যান্টিন এন্ড আদার ওয়েলফেয়ার সার্ভিস হলো 6% অফ ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট কত? 7 টাকা 7 টাকা 50 টাকা ইনডাইরেক্ট লেবার কস্ট কত? 0.75 এই দুইটা যোগ করলে কত হয়? 8.25। এটার 6% হলো কি? ডিরেক্ট others welfare services ক্যান্টিন এন্ড আদার ওয়েলফেয়ার সার্ভিসেস। এর মধ্যে কনজিউমেবল কিন্তু ওরা ইনক্লুড করে নাই। ঠিক আছে? Yes, sir. সেমি ভেরিয়েবল কস্ট কি কস্ট? সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট হলো এমন একটা কস্ট যেটার কিছু হইলেও থাকবে না হইলেও কিছু ফিক্সড কিছু কিছু ভেরিয়েবল এর নাম সেম ভেরিয়েবল সেমি ভেরিয়েবল। বলে একটা এক্সাম্পল দেন। আমরা সবাই ইলেকট্রিসিটি বিল করি। সেলসম্যান স্যালারি। আপনি যদি ইউজও না করেন তাহলে আপনাকে কি একটা ইলেকট্রিসিটি সার্টেন বিল দিতেই হবে। টেলিফোন বিল, সেলসম্যান স্যালারি। সেলসম্যান স্যালারি। ঠিক আছে? এটা হলো সেম বিল। বলছে 1, 2, 21, 22, 23, 24, 25 তাহলে দেয়া আছে। ডাইরেক্ট লেবার দেয়া আছে, সেম ভেরিয়েবল কস্ট দেয়া আছে, ফিক্সড কস্ট দেয়া আছে, depreciation, maintenance, insurance, rates, management salaries দেয়া আছে। ইনফ্লেশন ইজ টু বি ইগনোরড। ইগনোর করতে বলছে। আমাকে কি করব? আমরা এখন একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করব। ফ্লেক্সিবল বাজেট তৈরি করব। 80% অ্যাক্টিভিটি, 90% অ্যাক্টিভিটি, 100% অ্যাক্টিভিটি। ঠিক আছে? জি স্যার। 80% করলে 48,000 ঘন্টা, 90% করলে 54,000, 100% করলে 60,000। ক্লিয়ার? Yes, sir. ভেরিয়েবল ডাইরেক্ট লেবার 7.50। আমি কি করছি? এতগুলা শূন্য লিখবো না, এই জন্য উপরে কি দিছি? কান ধরে 3 শূন্যকে উপরে উঠাই দিছি। সো ভেরিয়েবল ডাইরেক্ট লেবার প্রতি ঘন্টায় কত? 7.50। তাহলে 48,000 ঘন্টায় কত মাল্টিপ্লাই করেন? 3,60,000। 3,60,000। তারপরে 4,05,000। তারপরে আর স্যার 4,50,000। শেষ করো পড়া। আদার ভেরিয়েবল কস্ট ইনডাইরেক্ট লেবার স্যার 0.75 গুণ 0.75 ইনটু 48 আর 54,000 গুণ 0.75 40,500 এবং 60,000 গুণ 0.75। ওকে? Yes, sir. এজাজ মিয়া, এজাজ এজাজ মিয়া কই গেল? আসো তো এখানে ফাঁকি দিয়া, এখন কথা বলে না। ওকে আতিক। ইয়েস স্যার। বলেন কি সমস্যা আছে? না স্যার। নাই। কনজিউমেবল সাপ্লাইজ 0.375 পার ঘন্টায়, তাহলে কি হবে? আতিক বলেন। বলেন। তারা 48,000 গুণ 0.375 অর্থাৎ পারেন না কেন? 48,000 ইন্টু 0.375 18,000। 54,000 ইন্টু 0.375 তারপর 60,000 ইন্টু 0.375। ক্যান্টিন হবে ডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবার যোগ করেন
স্যার 6% করলে হচ্ছে 0.496 এবার গুণ করবো ৪৬,০০০ এরকম দিয়ে। হ্যাঁ আসছে 23.76। জি স্যার আসছে 4,05,000 সাথে যোগ করেন হলো 40,500 ইন্টু করে দেন 6%। ঠিক আছে। দেন হলো ভেরিয়েবল কস্ট, তাহলে এই সবগুলাকে যোগ করেন 3,60,000 36 18 23, তাহলে আসবে 4,37,000 এত, 37,760, 4,92,000 এত, 5,47,200 আসছে। এইটাকে আমরা ভাগ করব হলো 48,000 দ্বারা, দ্বারা ওকে। তাহলে পার ঘন্টায় কত আসে বলেন? সবগুলাই এক আসতে হবে। ভেরি করে প্রত্যেক আর অনুযায়ী। যদি আপনার 9.12 মানে প্রত্যেকটাই 9.12 9.12 9.12 কোনোটাই যদি কম বেশি আসে দ্যাট মিনস অঙ্ক ভুল। আচ্ছা স্যার বুঝি নাই। আপনার 4,37,760 একে ভাগ করেন 48,000 দিয়ে। পার ইউনিট ফিক্সড, টোটাল ইউনিট ভেরিয়েবল, ওই ফর্মুলা বল ভাগ করেন। জি স্যার হইছে। কত আসছে? 9.12। পরেরটা করেন। স্যার আসছে, ঠিক আছে 9.12। পরেরটা করেন। জি স্যার আসছে। ঠিক আছে জি স্যার। 9.12 না আসলে অঙ্ক কি ভেরিয়েবল কস্টে ভুল হয়ে গেছে। জি স্যার। নেক্সট আমরা বের করব সেমি ভেরিয়েবল কস্ট। দেখেন সেমি ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমরা এখানে ইনফরমেশন দেয়া আছে। ডাইরেক্ট লেবার দেয়া আছে 64,000 59 53 49 40 এবং এইটার জন্য কি দেয়া আছে? এস্টিমেটেড কস্ট দেয়া আছে। 60,000 ঘন্টা চললে খরচ হবে 20,800, এরকম ভাবে 40,000 ঘন্টা চললে খরচ হবে 1,600। ঠিক আছে। আমরা সেমি ভেরিয়েবল কস্ট বার করার জন্য আমরা একটা মেথড ফলো করব। সেই মেথডের নাম হলো হাই লো মেথড। কি মেথড? হাই এন্ড লো। হাই লো মেথড মানে একটা হাই কে নিব আর এইখানের মধ্যে সবচেয়ে হাই কোনটা? আওয়ারে 60 আওয়ার্স। 64,000 খরচ হয় কত? 20,800। 20,800। আর সবচেয়ে লো কোনটা? 49,000। 40,000 খরচ হয় কত? 16,000। তাহলে 40,000 ঘন্টায় খরচ হয় 20,800, 64,000 ঘন্টায় খরচ হয় 20,800, 40,000 ঘন্টায় খরচ হয় 16,000। তাহলে এই দুইটা ডিফারেন্স কত? 24,000 ঘন্টায় খরচ হয় 4,800, 1 ঘন্টায় খরচ হয় কত বের করবো? 4,800 ডিভাইড বাই 24,000, 20 পয়সা হলো পার ঘন্টায় কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। কে বুঝেন না আমারে বলেন, এইটুকু আগে থামবো। স্যার যদি একটু রিপিট করতেন। জি স্যার আবার একটু। ইয়েস, আমরা যে মেথডটাকে ফলো করব এই মেথডের নাম হলো হাই লো মেথড। কি মেথড? হাই লো মেথড।
হাই লো মেথড। আমি এখানে ডাইরেক্ট লেবারের মধ্যে সবচেয়ে হাই কোনটা? 64,000 স্যার। ওরা তো কেউ বলে না, যে বলছে আবার বলেন। 64,000। 64,000। 64,000 ঘন্টায় খরচ কত? 20,800। 20,800। আর সবচেয়ে কম কোনটা? 40,000। 40,000। হ্যাঁ, 40,000। 40,000 ঘন্টায় খরচ কত? 16,000। 16,000। তাহলে 64,000 আর 40,000 এর মধ্যে ডিফারেন্স কত? 24,000। 24,000। 24,000। আর 20,800 আর 16,000 এর মধ্যে ডিফারেন্স কত? 4,800। তাহলে এই দুইটা 24,000 ঘন্টায় খরচ কত? 4,800। 1 ঘন্টায় তাহলে কত? 4,800 ডিভাইড বাই 24,000। 24,000। তাহলে হইল 20 পয়সা পার ঘন্টায় ভেরিয়েবল কস্ট। বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আমি এখন কি করব? এই 20.2 এই তিনটার যে কোনো একটার মধ্যে আমি দিব, ঠিক আছে? অথবা কি আমি দিব হইলো 64,000 ঘন্টার যেটা আছে এটার মধ্যে দিব, যে কোনোটার মধ্যে দেখি 64,000 ঘন্টায় খরচ কত? 20,800। 64,000 ঘন্টায় খরচ হলো 20,800। তাহলে 64 ঘন্টা ভেরিয়েবল কস্ট কত? 64,000 ঘন্টা ইন্টু 0.2 পার ঘন্টায় 12,800 আমার কি খরচ? স্যার ভেরিয়েবল কস্ট। তাহলে বাদ দিলে আমার কি খরচ থাকবে? এই যে 0.2 বের হইলো ভেরিয়েবল কস্ট পার ঘন্টায়, এইটা আপনি এই যে কোনটার মধ্যে দেন। আরেকটা বের করেন, 59 বা 53 দেন, তা একই বেরোবে। দেন 53 দেন বা হইলো 59 দেন। স্যার একই। প্লিজ। স্যার সেম ফিগারে ফিক্সড কস্ট আসে। কত আসে? 8,000। 8,000 টাকা। ঠিক আছে? ইয়েস স্যার। তো আপনি যেটার মধ্যেই বসান ফিক্সড কস্ট আসবে কত? 8,000। 8,000 টাকা। তাহলে সেমি ভেরিয়েবল কস্ট 60,000 এর জন্য কত? 60,000 ইন্টু 0.2 প্লাস 8,000। 54,000 এর জন্য কত? 54,000 ইন্টু 0.2 প্লাস 8,000। 48,000 এর জন্য 48,000 ইন্টু 0.2 প্লাস 8,000। 20,000, 18,800, 17,600। না বুঝলে বলেন। ঠিক আছে শহীদুল্লাহ? স্যার ঠিক আছে। দেন ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট অলরেডি দেয়া আছে, যেভাবে যা দেয়া আছে ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স, ইন্স্যুরেন্স, রেটস, ম্যানেজমেন্ট, স্যালারিজ সবগুলোর জন্য সেম। আমি সুন্দর মতো জাস্ট ওইখান থেকে কপি করে বসাই দিব। দেন আপনি এইটা ভেরিয়েবল কস্ট, সেম ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টে যোগ করলে আমি পেয়ে যাব টোটাল বাজেটেড কস্ট। এখনো সময় আছে, বলেন কারোর কোনো সমস্যা থাকলে। নাই? স্যার ক্লিয়ার। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি করেন। স্যার এই কস্টটা একটু আরেকবার বললে ভালো হবে, মানে বুঝতে পারিনি। কোনটা? এই যে টোটাল ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট যেটা বের করলাম আর কি, সেমি ভেরিয়েবল কস্ট। এটা ভেরিয়েবল। জি জি স্যার। ভেরিয়েবল হলো আমি বের করলাম হলো হাইলো মেথড। আমি হাইটা নিলাম 64,000 ঘন্টায় কত খরচ? 20,800। ল হলো 40,000 ঘন্টা। 40,000 ঘন্টায় খরচ হলো আমার হলো 16,000।
এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 4,800, এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 24,000। তাহলে 24,000 ঘন্টায় খরচ হলো 4,800। 1 ঘন্টায় ওইটির নিয়ম 1 ঘন্টায় খরচ কত? তাহলে 4,800 ডিভাইড বাই 24,000। স্যার ওটা বলছি নিচে যে টোটাল কস্ট 64,000 আওয়ার যেটা দিয়ে এইটার ভেরিয়েবল কস্ট হলো 64,000 ঘন্টায়। তাহলে 64,000 ঘন্টায় টোটাল কস্ট কত? 20,800। 20,800। তাহলে 64,000 ভেরিয়েবল কস্ট কত পার ঘন্টায় বেরিয়েছে কত? 20 পয়সা। তাহলে 64,000 ইন্টু 20 পয়সা কত? 12,800। আর ফিক্সড কস্ট বাদ বাকিটা। তাহলে এই বাকিটা হলো ফিক্সড কস্ট। জি স্যার। ঠিক আছে? জি স্যার। কোনো সমস্যা? না স্যার বুঝছি। তাহলে আপনি আমাকে বের করে দেখান 57,000 ঘন্টায় খরচ কত? ওকে, এটা জান না পারলে হোমওয়ার্ক। ঠিক আছে? ওকে, 19,400 হলো সেমি ভেরিয়েবল, ফিক্সড কস্ট ফিক্সড, আর ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট কি? 9.12 পার ইউনিট। তাহলে 57,000 ইনটু 9.12, সেমি ভেরিয়েবল কত? 8,000 প্লাস 57,000 ইনটু 0.2, ফিক্সড কস্ট যা আছে তাই 72,000 সবার জন্য সমান। 57,000 6,240। হাতে কলমে দেখেন। স্যার বুঝতে তো পারছি কিন্তু এত বড় মেথড বাই মেথড ফলো করে ম্যাপ করা তো খুবই হার্ড। আপনি তো মাত্র ক্লাসে করলেন না, এখন 9.12টা কিভাবে পাইলাম? 9.12 ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বের করছিলাম সেমি ভেরিয়েবলের আগে টোটাল ভাগ করে। এখানে 9.12 করছেন, 4,37,760 কে ভাগ করাইছিলাম 48 দ্বারা। জি স্যার। ভুলে গেছেন? না স্যার ভুলি। আপনি তো মাত্র করলেন তাই না? এখন কি করবেন? একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে একটু পরে আবার বসে হাতে কলমে করেন, দেখবেন সবই কি এমআই হয়ে যাবে শ্যামাই। কিন্তু আপনি যদি এখন রেখে দেন, রেখে হলো 7 দিন পরে এটাকে বের করেন, তাহলে কি হয়ে যাবে? এমআই হয়ে যাবে ইট। লাসা কামড়ায় খাওয়া যাবেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার অ্যাকাউন্টিং এ যেমন আমাদের ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে 18 থেকে 20 মার্কের কোয়েশ্চেন আসে, একটা কোয়েশ্চেন থেকে উত্তর করতে হয় 18 থেকে 20 মার্কের। তো আমাদের এমআই এর ক্ষেত্রে এরকম এত বড় সংখ্যক মার্কের না, এত বড় সংখ্যা থাকবে না, আপনার ছোট ছোট কিছু ম্যাথ থাকবে। কোনো একটা ম্যাথ দিলে দিতেও পারে, বাট পসিবিলিটি কম। বাট 5-6 এরকম ভাবে চাই 3-4-5টা থাকে, বেশিরভাগই মাল্টিপল চয়েস কনসেপ্ট থাকে। স্যার আপনি একটু হাইলাইট করে দিবেন যে কোন চ্যাপ্টার গুলো এই বড় ম্যাথের জন্য বেশি উপযোগী। করে দিব। আগে সিলেবাসটা শেষ করাইনি না, আরো তো 2টা ক্লাস বাকি আছে। একটা ক্লাসে পড়বো 11, আরেকটা ক্লাসে পড়াবো কোয়েশ্চেন ব্যাংক। স্যার বলছিলেন যে স্যার 6 নাম্বার চ্যাপ্টারটা একটু দেখাবেন কি? জি স্যার আপনি বলছিলেন 6 নাম্বারটাও আপনি একটু পড়াই দিবেন। সেটা 6 নাম্বার পড়ায় দিলে কোশ্চেন প্র্যাকটিস তো কোয়েশ্চেন ব্যাংকের ওই ক্লাসে স্যার 6 নাম্বারটা একটু দেখা। কোশ্চেন প্র্যাকটিস দিব না ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খাওয়া।